তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলের কোনো অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স নেই। প্রাক্তন শব্দটা খুব জনপ্রিয়। প্রাক্তন নিয়ে সিনেমা করলেও সেটা সুপারহিট হয়, তার গানও সুপারহিট হয়, তার ডায়লগও সুপারহিট হয়। তৈরি করে এই সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে রাতারাতি প্রমোশনাল পোস্টিং দিয়ে কেন দিতে হয়েছিল তৃণমূল? সরকারকে কেন সিদ্ধান্ত নিতে হয়েছিল? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ক্যাবিনেটের 60% 70% মন্ত্রীর কাছে এমএলএ ছেড়ে দিন, মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার ছিল না। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের কাছে মমতা ব্যানার্জির নাম্বার ছিল। তো যদি নেত্রীকেই অ্যাক্সেস করতে না পারে, তা কর্মী তার মনের যন্ত্রণার কথা বলবে, কর্মী ছেড়ে দিন, তার এমএলএ এর কাছে তো নাম্বারটা থাকবে, এমএলএও ছেড়ে দিন, মন্ত্রীদের কাছে, ক্যাবিনেট মিনিস্টার সকলের কাছে তার নাম্বার ছিল না। দল তার কর্মীদের ইভ্যালুয়েট করেনি। দুদিন একটা সিরিয়ালের 3 দিনে মুখ দেখানো একজন কুচো অভিনেতা ও অভিনেত্রী দলের এমএলএরা মঞ্চে জায়গা পায়নি। এই যে মানুষের মনে বার্তাটা পৌঁছে দেওয়া যে তার মানে তৃণমূল কিছু লুকোতে চায়, প্রশ্ন করা উচিত মূলত শাসকের কাছে, বিরোধীর কাছে নয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম শাসককে প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। দলের বাকিদের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মনে করতেন নিজের মা, মাতৃ সম শ্রদ্ধাও করতেন। তবে দলে থাকাকালীন দলের বিভিন্ন দুর্নীতির কথা বারবার চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছেন, কিন্তু বলতে পারেননি। আর তারপরেই অভিমান থেকে দলত্যাগ বলা ভুল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন তৃণমূলে যোগদান। আর নতুন তৃণমূলে যোগদানের পরেই দলের বিরুদ্ধে একাধিক কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে এসেছে দলের অনেক লুকোনো তথ্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল কর্মী অরূপ চক্রবর্তী। দাদা, রাষ্ট্রীয় বাংলা পর্দায় স্বাগত। প্রাক্তন এই যে প্রাক্তন শব্দটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে একেবারে নতুন তৃণমূলে যোগদান করেছিলেন আপনি। তার আগেই আপনার গলায় শোনা গিয়েছিল যে দল ত্যাগ করবেন, আপনি রিজাইন দিতে চেয়েছিলেন। দলের প্রতি কি একটা বিক্ষোভ তৈরি হয়েছিল, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহ্য করতে পারছিলেন না? প্রাক্তন শব্দটা খুব জনপ্রিয়। প্রাক্তন নিয়ে সিনেমা করলেও সেটা সুপারহিট হয়, তার গানও সুপারহিট হয়, তার ডায়লগও সুপারহিট হয়। প্রাক্তন জিনিসটা বাঙালি বোধহয় পছন্দও করে। প্রশ্নটা ওয়ান ডাইমেনশনাল না, প্রশ্নটা মাল্টি ডাইমেনশনাল। দলের সাথে এটা তো ঠিক যে মমতা দিকে অ্যাক্সেস করা যেত না। মুশকিলটা হচ্ছে আমি যখন বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছিলাম, তখন আমি পরিষ্কার করে বলেছিলাম যে রোগীর যখন অসুখ হয়েছে, রোগী জানে ডাক্তারবাবুর কাছে গেলে তার রোগ সেরে যাবে, কিন্তু রোগীকে ডাক্তারবাবুর কাছে যারা পৌঁছতে দেয়নি, যে কম্পাউন্ডাররা, যারা ডাক্তারবাবুর ঘর আলো করে বাইরে বসে থাকতো, যাদের টোপকে মানে মমতা ব্যানার্জির কেউ ডান কান, কেউ বা কান, কেউ ডান হাত, কেউ বা হাত, এমনকি অনেক অজুহাত, মুশকিল হচ্ছে তারাও আবার নতুন তৃণমূল হয়ে গেছে। আচ্ছা, তো যেই কারণে মমতাদির উপরে কর্মীদের একটা অভিমান ছিল, এই মমতাদির কাছে তো বার্তাটাই পৌঁছানো যাচ্ছে না, কারণ এই ডানাত বাহাত অজুহাতটা আটকে দিচ্ছে। তো হঠাৎ করে দেখলাম ডানাত বাহাত অজুহাত তাদেরও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। এটা সত্যি কথা যে মমতাদির কাছে সাধারণ নিচুতলার কর্মীরা, তৃণমূল কংগ্রেস যারা, তৃণমূল স্তরের কর্মীরা, তারা তাদের দুঃখ কষ্টের কথা সেটা পৌঁছতেই পারতেন না। আচ্ছা। আর ক্যামাক স্ট্রিট, যার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নাম্বার রয়েছে, সে পৌঁছতে পারবে, প্রবলেমটা অন্তত পাঠাতে পারবে, কিন্তু নইলে ক্যামাক স্ট্রিটে সরাসরি তার অ্যাক্সেস থাকবে না। আচ্ছা, অনেকেই বলেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলে নাকি তার পিএর সঙ্গে দেখা করে ফিরে আসতে হতো। না, এটা সর্বাংশে যে সত্যি তা নয়, আবার কিছু ক্ষেত্রে এটা সত্যি তো বটেই। কারণ এটাও তো ঠিক যে দলের সর্বোচ্চ নেতৃত্ব সে যদি প্রতিদিন হাজারে হাজারে কর্মীর সাথে বা নেতৃত্বের সাথে মিডল টায়ারে দেখা করেন, তাহলে বাকি কাজগুলো করবেন কখন? বহু ক্ষেত্রেই পিএ সেই দায়িত্ব সামলাতেন, আবার কিছু ক্ষেত্রে তিনি দেখাও করতেন। আমি মিথ্যে কথা বলবো না, আজকে
দল হেরে গেছে বলেই মানে সিঙ্গেল পয়েন্ট আউট করাটাও সমীচীন নয়। আমরা যে একেবারেই দেখা করতে পারিনি তা তো নয়, অনেক সময় তিনি সময় দিয়েছেন, আবার অনেক সময় সময় দিতেও পারেননি, তাই দুটোই সত্য। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় একা দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় একা দায়ী, বা দলের নেতৃত্বে যারা ছিলেন, বাকি যারা পদে ছিলেন তারা কেউ কোনো দায়ী নন, এই ভাবের ঘরে চুরি করে লাভ নেই। দল হেরেছে, হারার পরে হারার পর্যালোচনা করা উচিত ছিল, যেই পর্যালোচনা না করে ভাবের ঘরে চুরি করা হয়েছিল। বালিশে ওই উট পাখির যেরকম বালিতে মুখ গুজে বসে থাকে, বালিশ বালিশ এত চর্চা হয়েছে, বালি কথা বলতে গেল বালিশ চলে আসছে। উট পাখি যেরকম বালিতে মুখ গুজে থাকলে ঝড় আটকায় না, তেমনি নির্বাচনে পরাজয়ের পর, নির্বাচনে নিশ্চিতভাবে শাসকের মানে কেন্দ্রীয় শাসকের অপারেশন ছিল, নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট করার প্রয়াস ছিল, এসআইআর এর মাধ্যমে ৩৫ লক্ষ মানুষকে জোর জবরদস্তি তাদের নাম বাদ দেওয়া হয়েছে, যার প্রভাব সরাসরি ৩৪টা আসনে পড়েছে, যেই আসনগুলো মূলত সংখ্যালঘু অধ্যুষিত, সেই আসনে বিজেপি জিতেছে। এইসব চুরি ছিল, তারপরেও স্ট্রেট অ্যাওয়ে ২০৭ থেকে যদি ৩৪ বা ৩৫ বা ৪০টা আসনও বাদ দেন, তাহলেও কিন্তু বিজেপি কমফোর্টেবল মার্জিনে ১৫৫-৬০টা আসনে বিজেপি জিতেছে, যদি তর্কের খাতিরেও ধরে নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেই আত্মসমীক্ষা না করে জোর করে বলে দেওয়া যে বিজেপি কোথাও জেতেনি, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এইটা মানুষ বোধহয় গ্রহণ করেননি। সেই সমালোচনা, সেই আত্মসমীক্ষা করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, যে আপনারা যারা মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, দেখুন আমি গদি মিডিয়া কোট আনকোট, তার কাছে কোনো প্রত্যাশা মানুষের নেই, কিন্তু আপনাদের কাছে মানুষের প্রত্যাশা আছে। আপনারা তো রাষ্ট্রীয় টিভি, রাষ্ট্রবাদী চ্যানেল, নিশ্চিতভাবে রাষ্ট্রের পক্ষে, দেশের পক্ষে থাকবেন, জাতীয়তাবাদের পক্ষে থাকবেন। সেইখানে দাঁড়িয়েও সংবাদ মাধ্যমের প্রশ্ন করা উচিত মূলত শাসকের কাছে, বিরোধীর কাছে নয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম শাসককে প্রশ্ন করতে ভুলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম শাসক ভালো কাজ করলে নিশ্চয়ই প্রশংসা হবে, ভালো কাজ করলে মানুষ এমনিই ভালো বলবে, কিন্তু সরকারের সমালোচনা করাটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন পর্যালোচনা করছি, তৃণমূল আজকে পরাজিত হয়েছে ৩ মাস হয়ে গেছে, এখনো আমরা তৃণমূলের পোস্টমর্টেমেই বেশি আগ্রহী। রাদার দেশে, সারা দেশে এই যে ব্যাপকভাবে একটা গণ আন্দোলন হয়ে চলছে, একাধিক ইস্যু, সেইগুলো নিয়ে কিন্তু বোধহয় চ্যানেলের আলো ততটা বেশি প্রতিভাত হচ্ছে। আচ্ছা, এই গণ আন্দোলনের কথা যখন উঠলোই, তখন আরো একটি কথা বলবো। গণ আন্দোলনে সংবাদ মাধ্যম যখনই সেগুলোকে মানুষের সামনে তুলে ধরতে চাইছে, সত্যটাকে তুলে ধরতে চাইছে, তখনই তো তাদের উপর আক্রমণ হচ্ছে, যার জন্য সংবাদ মাধ্যমকেও এখন পথে নামতে হচ্ছে। ঠিক, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ কোনোভাবেই কাম্য হতে পারে না। যে বা যারা করেছে, সরকার তো চিহ্নিত করে ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ভালো কাজ করেছে সরকার। কিন্তু সংবাদ মাধ্যমের কেন গত ২০ জুলাই অবধি সময় লাগলো যে দিল্লির যন্তর মন্তরে এত বড় একটা আন্দোলন হচ্ছে, একটা অনশন হচ্ছে, তারা এক লাইন খবর না দেখান? কেন সংবাদ মাধ্যম দিনের পর দিন ব্ল্যাকআউট করলো? কখন পারলো না? আসলে মুশকিলটা হলো গদি মিডিয়ার এখানেই, বা কেন্দ্রের শাসকের এখানেই। তারা ক্ষমতায় আসবার পরে সমস্ত মিডিয়াকে কার্যত বাধ্য করেছিলেন বর্ষতা স্বীকার করতে। এনডিটিভির মতো কতিপয় ওই শিবরাত্রি সলতে জ্বালানো টিভি যারা বর্ষতা স্বীকার করেনি, আপনি জানেন তার যে কর্ণধার প্রণয় রায়, তার স্ত্রীকে সহ এয়ারপোর্ট থেকে ডিটেন করানো হয়েছে। আদানি সেই সংবাদ মাধ্যম কিনেছে, সংবাদ মাধ্যমের সাংবাদিককে কিনতে পারেনি রবিশকে। রবিশ কুমার তার নিজের ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছেন, এবং তার ভিউয়ার্স ওই সংবাদ মাধ্যমের ভিউয়ারের থেকে বেশি। তো স্বাভাবিকভাবেই যখন কোনো মূলধারার সংবাদ মাধ্যম শাসককে প্রশ্ন করার বদলে, সরকারকে প্রশ্ন করার বদলে বিরোধীকে প্রশ্ন করতে বেশি উৎসাহী হয়, তাহলে কোথাও গিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মর্যাদা কি খুব মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে? সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে নিন্দনীয়, মানে অত্যন্ত জঘন্য, তারা পানিশমেন্ট পাক। কিন্তু কেন আজকে গণহারে এই কোট আনকোট, মাথায় রাখবেন, ইউটিউব পোর্টালের উপর কিন্তু কেউ গর্জে ওঠেনি, গর্জে উঠেছে মূলধারার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। কিন্তু সেখানে তো ইউটিউব পোর্টালগুলোও বাদ যায়নি। না না, আমি তো বলছি ঘটনাটা নিন্দনীয়, যে ঘটনা, কিন্তু মানুষের এই যে আউটরেজ, এই যে প্রবল ক্ষোভ,
কেন? কারণ মূলধারার সংবাদ মাধ্যম শাসকের তাবেদারে পরিণত হয়েছে। সেই জায়গায় এটা দুর্ভাগ্যজনক। সাংবাদিক যে নিচু তলায় যে কভার করতে গেছে তার তো দোষ নেই। হয়তো দেখা যাবে সে একটা অন্য মতাদর্শে বিশ্বাস করে, হয়তো দেখা যাবে কোনো সাংবাদিক মার খেয়েছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, সে চিরকাল এসএফআই করেছে, বাম মতাদর্শে বিশ্বাসী, আজও সে ভোটটা সে সিপিএম কেই দিচ্ছে, কিন্তু সে রিপ্রেজেন্ট করছে ওই সংবাদ মাধ্যমে। তাই রাগটা গিয়ে পড়ছে চ্যানেলের মালিকের ওপর নয়, রাগটা গিয়ে পড়ছে নিচুতলার সাংবাদিকের ওপর, যেটা মোস্ট আনফরচুনেট। এটা হতে পারে না। সরকার সেখানে ব্যবস্থা নিয়েছে, নিশ্চিতভাবে ভালো ব্যবস্থা, কিন্তু মানুষের এই আউটরেজ কারণ কি? কারণ সরকার মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে, সরকার সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি এই জেনজির আন্দোলন এই সোশ্যাল মিডিয়া থেকেই ব্যাকল্যাশটা শুরু হবে, যার ফলে আজকে নরেন্দ্র মোদী যে 12 বছরে, আচ্ছা বলুন তো, সাংবাদিকরা কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলতে পারেননি? আপনি 12 বছর দেশের সরকার চালাচ্ছেন, একটা সাংবাদিক সম্মেলন কেন করেন? কোনো মিডিয়ার বলার সমক্ষমতা নেই। সেই মিডিয়ার বিরুদ্ধে মানুষের আউটরেজ। আজকে নরেন্দ্র মোদীকে ইনস্টাগ্রামে আসতে হচ্ছে কেন? যতই তিনি টেলিপ্রম্পটার ইউজ করুন, চোখে লেন্স থাকুক, সামনে চশমায় রিফ্লেকশন আসুক, কিন্তু নরেন্দ্র মোদীকে ইনস্টাগ্রামে আসতে হচ্ছে কারণ দেশের যুব সমাজকে কানেক্ট করবার জন্য, কারণ যুব সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এই বাস্তবটাকে অস্বীকার করলে হবে না। নিশ্চিতভাবে এখানে যেরকম তৃণমূল হেরেছে, প্রচুর কারণ রয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মানুষের ভুরি ভুরি অভিযোগ ছিল। আচ্ছা দাদা, এই যে তৃণমূলের যে হার, আপনারা তো দীর্ঘদিন ধরে দল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, তো সেখানে দাঁড়িয়ে দল যে এবার হারবে সেটা কি আপনারা বুঝতে পেরেছিলেন? দলের এবার কেন 2021-এও দলের অবস্থান অনেকটাই নড়বড়ে ছিল, কিন্তু 2021-এ যে মেরামতি প্রয়োজন ছিল, সাংগঠনিক মেরামতি, সেটা কিন্তু দল করেছিল। এবং 2021-এ যেটা হয়েছে, 2021-এ 10 বছরের অ্যান্টি ইনকামবেন্সি ছিল, 2026-এ 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। তার মধ্যে 2026-এ আজকে অনেকেই বলেছেন অনেকগুলো কথা, আরজি কর একটা ইস্যু নিশ্চিতভাবে। 2026-এর আগে তৃণমূলের গায়ে দুর্নীতির তকমা এরকম আভিধানিকভাবে বা সরকারি শিলমোহর হিসেবে সেটে বসেনি। 2022 সালের 21শে জুলাইয়ের পরের দিন, 22শে জুলাই রাত্রিবেলা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়, তার বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে, ওয়ার্ড্রোব থেকে যখন বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়, মানুষের মনে গেঁথে গিয়েছিল যে এই সরকারের সাথে কোথাও একটা, বা এই সরকারের যারা উচ্চ পদে রয়েছে, কোথাও একটা দুর্নীতির যোগাযোগ রয়েছে। যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় বা চ্যানেলে যতই ডিফেন্ড করার চেষ্টা করি, মানুষ আমাদের সেই বক্তব্যগুলোকে গ্রহণ করেননি। ঠিক যেভাবে আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে বাঁচানোর ইস্যুতে, আরজি করের ঘটনা তো তৃণমূল ঘটায়নি, সঞ্জয় রায় নামক কালপিটটি সমস্ত আজকে বায়োমেট্রিক রয়েছে, ডিএনএ স্যাম্পল ম্যাচিং রয়েছে, ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, সে অন্যায়টা করেছে, তাকে কলকাতা পুলিশই অ্যারেস্ট করেছে, কিন্তু আরজি করের দায়টা তৃণমূলকে নিতে হলো তড়িঘড়ি সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটিকে রাতারাতি প্রমোশনাল পোস্টিং দিয়ে। কেন দিতে হয়েছিল তৃণমূলকে? সরকারকে কেন সিদ্ধান্ত নিতে হয়েছিল? এই যে মানুষের মনে বার্তাটা পৌঁছে দেওয়া যে তার মানে তৃণমূল কিছু লুকোতে চায়, সেটা স্বাস্থ্য দপ্তরের কোনো দুর্নীতি হোক বা অন্য কোনো ইস্যুস হোক। ঠিক যেইভাবে শিক্ষার দুর্নীতি আমাদের একটা বিরাট বড় সেটব্যাক ছিল, আরজি কর অন্যতম মহিলা ভোট চলে যাওয়ার একটা অন্যতম কারণ। এই যে বিভিন্ন বিষয়, আরজি করের বিভিন্ন বিষয়কে লুকিয়ে ফেলা বা বিচার না দেওয়ার একটা চেষ্টা, এই চেষ্টাটা কি সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত? না, বিচার না দেওয়ার চেষ্টার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ বিচার তো হয়েছে। সুপ্রিম কোর্টের মনিটরিং এ, হাইকোর্টের তত্ত্বাবধানে শিয়ালদা কোর্টে বিচার হয়েছে, সিবিআই তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। সিবিআই মানে শুধু তদন্ত নয়, সমস্ত সাপোর্টিং সায়েন্টিফিক ডকুমেন্ট কোর্টে প্রডিউস করেছে। বিচার হয়নি কথাটাই নির্জলা মিথ্যে কথা। বিচার যদি না হয়ে থাকে তাহলে সরাসরি সিবিআই ইনভলভ, তাহলে তো প্রধানমন্ত্রীকে ইনভলভ হতে হয়, কারণ প্রধানমন্ত্রীর দপ্তরকে তারা রিপোর্ট করেন। ইডি ইনভলভ হলে নির্মলা সীতারামন ইনভলভ হতে হবে, কারণ তার দপ্তরকে রিপোর্ট করে। পিএমওর আন্ডারে যারা কাজ করে, যদি তারা বিচার না দিতে পারে, তারা যদি তদন্ত করতে না পারে, তাহলে তো নরেন্দ্র মোদী তার মধ্যে ইনভলভ থাকবেন। তাই বিচার হয়নি কথাটা ভ্রান্ত। কিন্তু আরজি করের ঘটনায় আমি আবারও বলছি, সন্দীপ ঘোষ নামক ব্যক্তিকে রাতারাতি তড়িঘড়ি প্রমোশনাল পোস্টিং দিয়ে জনমানস এই বার্তাটা তৃণমূল তৈরি করিয়ে দিয়েছিল যে তৃণমূল তাহলে কিছু লুকোতে চায়। ঠিক যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনায় একটা দুর্নীতির অভিযোগ, মাথায় রাখতে হবে 2021-এর নির্বাচনে কিন্তু আমাদের এগুলো ফেস করতে হয়নি। তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের শিক্ষার দুর্নীতি, হ্যাঁ খুচরো খাচরা অভিযোগ উঠেছে, কিন্তু প্রামাণ্য, যেরকম সিপিএম এর সরকারের পুড়ে গেল, সিপিএম নন্দীগ্রামে গুলি চালালো, হাওয়াই চটি পরা পুলিশ
গুলি চালাচ্ছে, সিঙ্গুরে গ্রামের ঘরে ঘরে ঢুকে পুলিশ অত্যাচার করছে, সিপিএম এর ক্যাডাররা মারছে। মানুষ যখন ইলেকট্রনিক মিডিয়ায় চোখে দেখলো, মানুষ নিজের চোখে অবিশ্বাস করেনি সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে। আবার একইভাবে এই পার্থ চট্টোপাধ্যায়ের সময় শিক্ষা দুর্নীতি বা আরজিকরের ঘটনা বা আরো একাধিক ঘটনা মানুষ যেটা নিজের চোখে দেখেছে এবং সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে বিজেপি যেভাবে ব্যবহার করেছে, মানুষের মনে কোথাও একটা বার্তা তৈরি হয়ে গিয়েছিল যে এই সরকার 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে দিয়ে প্রচুর দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে একটা ম্যান্ডেট, একটা জনমত তৈরি হয়েছে। এটা অস্বীকার করে ভাবের ঘরে চুরি করে লাভ নেই, এবং তার আউটকাম এসছে আজকে, এবং তার সাথে অবশ্যই এসআইআর একটা কারণ। আচ্ছা, এই যে তৃণমূল কংগ্রেসে আপনারা যখন ছিলেন এবং যে সময় দল ক্ষমতায় ছিল, সেই সময় অনেক কর্মী এবং নেতাদের মুখে কিন্তু একটা কথা বারবার শোনা যেত যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু এই যে পোস্ট, ঠিক ভোটে হেরে যাওয়ার পর থেকে এই পোস্টের একের পর এক দুর্নীতি সামনে আসতে থাকলো। না, পোস্টের দুর্নীতি আমি এভাবে দেখছি না। এটা ঘটনা তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলের কোনো অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স নেই। আমরা যারা দল করতে এসেছি, মমতাদিকে দেখি দল করতে এসেছি। আমার মমতাদির বিরুদ্ধে অভিমান থাকতে পারে, আমার খারাপ লাগা আছে যে দল তার কর্মীদের ইভ্যালুয়েট করেনি। দুদিন একটা সিরিয়ালের 3 দিনে মুখ দেখানো একজন কুচো অভিনেতা বা অভিনেত্রী, দলের এমএলএরা মঞ্চে জায়গা পায়নি। একটা সিরিয়ালের 3 দিন মুখ দেখানো অভিনেত্রী, সে মমতা ব্যানার্জি পাশে স্টেজে গিয়ে বসে থাকবে। যে এমএলএটা বীরভূম থেকে, বর্ধমান থেকে, রায়গঞ্জ থেকে, কুচবিহার থেকে অর্গানাইজ করে লোক নিয়ে আসছে মমতা ব্যানার্জির সভা ভরানোর জন্য, সে মঞ্চে জায়গা পাচ্ছে না। তার কর্মীরা দেখছে সে মঞ্চে উঠতে পারছে না, সে নিচে মঞ্চের পাশে একটা আলাদা করে জোন করা আছে যেখানে গিয়ে বসে থাকছে। আর যার কোনো কন্ট্রিবিউশন নেই পার্টিটার প্রতি, সেই কুচো সিরিয়ালে 3 দিন মুখ দেখানো এলিমেন্ট, তাদের কাছে মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার আছে। আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ক্যাবিনেটের 60%, 70% মন্ত্রীর কাছে এমএলএ ছেড়ে দিন, মমতা ব্যানার্জির প্রাইভেট নাম্বার ছিল না। সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের কাছে মমতা ব্যানার্জির নাম্বার ছিল। তো যদি নেত্রীকেই অ্যাক্সেস করতে না পারে, তা কর্মী তার মনের যন্ত্রণার কথা বলবে, কর্মী ছেড়ে দিন, তার এমএলএর কাছে তো নাম্বারটা থাকবে। এমএলএও ছেড়ে দিন, মন্ত্রীদের কাছে, ক্যাবিনেট মিনিস্টার সকলের কাছে তার নাম্বার ছিল না, তার পিএসওর মাধ্যমে যোগাযোগ করতে হতো। এই যে তৃণমূল কংগ্রেস, এটা তো তৃণমূল স্তরের কর্মীদের জন্য। তৃণমূল থেকেই যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ মমতাদিকে ভালোবাসে, মানুষ কর্মীরা মমতাদির প্রতি শ্রদ্ধাশীল। আমি আজও বলছি, আমি আজও মমতাদির প্রতি শ্রদ্ধাশীল। আর এই জন্য তার মানে মমতাদি আজকেও যদি তিনি জিততেন, তাহলে আজও তার পাশে দেখবেন ওই সিরিয়ালের 3 দিন মুখ দেখানো অভিনেত্রী, তারাই কেউ এমএলএ হচ্ছে, সিনেমার কোন অভিনেত্রী তারাই কেউ এমপি হচ্ছে, তারাই মমতাদিকে ঘিরে থাকতেন, যারা আজকে কেউ নেই।